আমার মিরপুর ডিওএইচএস বিল্ডিং সেনা প্রধান আমাকে কয়েকবার বলেছে, স্যার আমি আপনার এটা কনস্ট্রাকশন করি, আপনার ডেভেলপারকে দিয়েন না, তাহলে আপনার আমার অতিরিক্ত ফ্লোর যেগুলো যেগুলো আমার ওখানে 10 কোটি টাকার উপরে, আমার 10.5 কোটি 11 কোটি টাকা হওয়ার কথা, যদি আমি নিজে বলতাম যে ঠিক আছে। কিন্তু আমি বলেছি যে আমি আজমি, সেনাবাহিনী আমার বিল্ডিং আমার ক্ষতিপূরণ হিসাবে সেনাবাহিনী অর্থ দিয়ে বানা দিবে, এইটা প্রাপ্য নই আমি, যেটা প্রাপ্য নই সেটা আমি নিব না। হ্যাঁ, তো আপনি এক কোটি কথা বলছেন, আমি তো আমার ব্যাচমেটরা 3টা মিশন করেছে, আমি তো একটা মিশন করেছি, ওখানে করলে তো আমি 1 কোটি টাকা বেশি পেতাম আর চাকরিতে থাকলে। সো টাকাটা আমার জন্য কোনো ফ্যাক্টর না, 1 পয়সা না দিলেও আমার কোনো কথা নাই। আল্লাহ আমার র্যাঙ্ক দিয়েছেন, আমার সম্মান দিয়েছেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ সব কিছুর মালিক। এই আলহামদুলিল্লাহ, আমার কাছে টাকার কোনো ফ্যাক্টর নয়। আপনার পেশাগত জীবন নিয়ে যে ক্ষতি করেছিল ফ্যাসিবাদীরা, বাংলাদেশ সেনাবাহিনী সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। বিষয়টি নিয়ে বিস্তারিত কি আমাদের একটু জানাবেন? আসসালামু আলাইকুম। প্রথম কথা হলো, এটা ঐতিহাসিক ঘটনা তো বটেই, তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্বাধীনতার পর থেকেই এই রাজনীতিকরণ করা হয়েছে। আস্তে আস্তে এটা বাড়ছে, আস্তে আস্তে বাড়তে বাড়তে, যেহেতু এই ফ্যাসিস্ট সরকার একটানা 15 বছর ছিল, এত দীর্ঘদিন কেউ থাকেনি, সুতরাং এটার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে এরা যত বেশি করেছে তত তার সাহস বেড়েছে, তখন তারা আরও বেশি মরিয়া হয়েছে, আরও বেশি বেপরোয়া হয়েছে। এবং এরকম করে করে তারা সামান্যতম যদি কারো নামে বিএনপি জামাতের দূর সম্পর্কে কোনো আত্মীয় থাকে, এই ধরনের ক্যাটাগরি, যারা নামাজি, তারা তালিকা করেছে, যারা মসজিদে গিয়ে মান্নাই মতো নামাজ পড়ে, দাড়ি রাখে, তারা কোরআন হাদিসের কথা বলে, তারপরে আপনার যারা একটু মেধাবী, তারা স্বাধীন চেতা, এই ক্যাটাগরি দেখে দেখে তারা বেশিরভাগ, সবাই বলবো না, এই ক্যাটাগরি দেখে দেখে তারা বেশিরভাগই বের করে দিয়েছে। আর বের করার অনেকগুলো প্রক্রিয়া আছে। একটা হলো অকালীন অবসর, বাধ্যতামূলক। আর একটা হলো আপনার কোনো একটা অপরাধের সাথে সম্পৃক্ত করে একটা অপশাস্তি দিয়ে বের করে দেওয়া। আর একটা আছে আমাকে যেটা করেছে, এবং আরও কয়েকজনকে করেছে, বিনা অপরাধে, বিনা অভিযোগে, বিনা তদন্তে, বিনা বিচারে আমার অবসরের সমস্ত সুযোগ সুবিধা হরণ করে আমাকে বরখাস্ত করেছে। এটা আমরা দেখি যে গণমাধ্যমে এই বিষয়টা পরিষ্কার না। সবাই কেউ বলে বাধ্যতামূলক অবসর, কেউ বলে অকালীন অবসর। হ্যাঁ, এই অকালীন অবসর আর বাধ্যতামূলক অবসর একই কথা। বরখাস্তটা অনেক বড় শাস্তি, যেটা পৃথিবীর ইতিহাসে নাই, যে অপরাধ ছাড়া একটা অপরাধ হবে, তারপরে তার বিরুদ্ধে অভিযোগ আসবে, তদন্ত হবে, তদন্তে প্রমাণিত হবে, তারপরে বিচার হবে। এবং বিচারেরও অনেকগুলো ক্যাটাগরি আছে সেনাবাহিনীতে, 8 9 10 রকমের ক্যাটাগরি আছে, অফিসার সৈনিক সবার জন্যই। তার মধ্যে সবচেয়ে বড় হলো মৃত্যুদণ্ড, যেটা তারা সরাসরি বিদ্রোহের সাথে জড়িত থাকে, হত্যার সাথে জড়িত থাকে। মনে করেন আপনার শেখ মুজিব হত্যা, কর্নেল ফারুক রহমান টহমান অনেকদের, জি, জি। জিয়াউর রহমান হত্যায় এরকম মৃত্যুদণ্ড হয়েছে। আর একটা হলো যে মৃত্যুদণ্ডের সাথে যারা সহযোগী থাকে, মৃত্যু সরাসরি বিদ্রোহ বা হত্যার সাথে যারা জড়িত থাকে, সরাসরি হত্যা করে না, তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়, তার কে কতটুকু জড়িত এটার উপর ভিত্তি করে। এরপরেই হলো বরখাস্ত, মানে এটা তৃতীয় সর্বোচ্চ শাস্তি। বড় ধরনের অপরাধ ছাড়া বরখাস্ত করা হয় না। তো তারা এরকম অনেক বরখাস্ত করেছে, যেমন আমাকে করেছে। আরও আপনার মানে বিডিআর বিদ্রোহের সময়, বিদ্রোহের পরে যারা প্রধানমন্ত্রীর সাথে বা সেনা প্রধানের সামনে, জেনারেল মঈনের সামনে, যারা তাদের খুব উৎসাহ প্রকাশ করেছে, এরকম অনেক অফিসারকে বরখাস্ত করেছে। এটার সংখ্যা শত শত। এবং শুধু অফিসার না, আপনার সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর, আপনার সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসার, সার্জেন্ট, কর্পোরাল, ল্যান্স কর্পোরাল, সৈনিক, বিভিন্ন পদ। মনে করেন একটা ওয়াজ শুনে ভালো লেগেছে, সে লাইক দিয়েছে, এর জন্য তাকে বের করে দিয়েছে। তো এগুলো তো ন্যাক্কারজনক। আমি ওই দিন যেদিন আপনার প্রকাশ হয়েছে প্রজ্ঞাপন, সেই দিন আমি একটা প্রেস ব্রিফিং করেছি। ওখানে আমি বলেছি যে একটা পেশাদার সেনাবাহিনী কখনোই রাজনীতিভাবে হস্তক্ষেপে শিকার হতে পারে না। কালকে রাওয়াতে আমাদেরকে রিসেপশন দিয়েছে, অভ্যর্থনা দিয়েছে, ওখানে আমি বলেছি যে সেনাবাহিনীকে রাজনীতির আওতামুক্ত রাখতে হবে। সব রাজনৈতিক দলই বলে, কিন্তু ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু যখন প্রমোশনের সময় আসে, তখন তারা দেশের চেয়ে দল বড় করে আগে, তারপর দলের চেয়ে ব্যক্তিগত বড় করে। এখানে মেধা যোগ্যতা আসে না,
বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে আমি মনে করি এটার দায় সমস্ত সেনাপ্রধানকে নিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর আজ পর্যন্ত একজন অফিসার, আমি ওনাকে স্যালিউট করি, আমার বইও লিখেছি, ওনার নাম জেনারেল সাহুল আফজাল। উনি এই সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অফিসারকে প্রমোশন না দেওয়া বা অযোগ্য লোককে প্রমোশন দেওয়া, এইটার প্রতিবাদে উনি পদত্যাগ করেছেন, চাকরি ছেড়ে দিয়েছেন উনি। বিডিআর হত্যার বিচার, এই তদন্ত রিপোর্ট সাবমিট হয়েছে আজকে 7 মাস উপরে। এটার বিচার দ্রুত শুরু করা উচিত। এবং আমি জানি অনেক 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 নিরীহ সৈনিক মিথ্যা মামলায় তারা আটক আছে। এইটারও সুরাহ হওয়া উচিত এই তদন্তের আলোকে। যারা প্রকৃত দোষী তাদের বিচার হোক, আর যারা দোষী না, এখনও যে হয় চাকরিচ্যুত হয়েছে অথবা তারা জেল খাটছে, এদেরকে মুক্ত করা হোক, এদেরকে ভাল লাঘব করা হোক, এদের উপর যে জুলুম হয়েছে এটার প্রতিকার করা হোক। আপনি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা পেয়েছেন এবং ক্ষতিপূরণ হিসেবে 1 কোটিরও বেশি অর্থ পাচ্ছেন, আপনার অনুভূতি কি? অর্থটা মূল বিষয় না। আমার মূল বিষয় আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল, তো জেনারেল মঈনের আগ পর্যন্ত সেনাপ্রধানরা লেফটেন্যান্ট জেনারেল থাকতেন। জেনারেল মঈন যখন সেনাপ্রধান ছিলেন তখন উনি নিজেই লেফটেন্যান্ট জেনারেল পদটাকে নিজে যে সেনাপ্রধান হয়ে ওটাকে 111 দিয়ে ওনাকে আপগ্রেড করেছেন। এটাকে ন্যাক্কার জন্য কাজ হয়েছে আমি মনে করি। যে আত্মসম্মান বোধ হলো কোনো ব্যক্তি আমি আমার পদটাকে 1 র্যাঙ্ক আপগ্রেড করে ফেলবো, এটা কোনো অবস্থায় ওনার করা উচিত। ওনার হয়তো উনি পাশ করে যেতেন যে পরবর্তী সেনাপ্রধান থেকে ফুল জেনারেল হবে, 4 স্টার জেনারেল হবে। ওনার আগ পর্যন্ত উনি যখন সেনাপ্রধান হয়েছেন 2005 সালে, উনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনাপ্রধান হয়েছেন, মেজর জেনারেল থেকে প্রমোশন পেয়ে। তো উনি যদি সেনাবাহিনীর কথা চিন্তা করতেন এবং নিজের আত্মসম্মান থাকতো, এই দুটা মিলে আমি ওনার জায়গায় হলে, আমি অনেক আগে থেকেই বলছি আমাদের সেনাপ্রধান জেনারেল হয়ে যাওয়া উচিত। যখন আস্তে আস্তে সেনাবাহিনী, গত শতাব্দীর শেষের দিকে সেনাবাহিনী যখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, অনেক বড় হয়েছে, ওই অবস্থায় আমি অনেক আগে থেকেই বলছিলাম যে আমাদের সেনাপ্রধান একজন ফুল জেনারেল হওয়া উচিত। তো আমি যদি যেন মনের জায়গায় থাকতাম, আমি ব্যবস্থা করে যেতাম যেন আমার পরবর্তী জন হয়, আমি না হই। কারণ আত্মসম্মান বোধ বলা কোনো ব্যক্তি নিজের পদে এভাবে বাড়ানো আমার বুদ্ধিতে বলে না। তো অনুভূতি আমার আর্থের প্রতি আমার কখনোই লোভ ছিল না কোনো দিন। আমার আলহামদুলিল্লাহ আমার বাবা মার শিক্ষা বা আমার দোয়া, অর্থের প্রতি আমার সামান্য লোভ কখনোই ছিল না, এখনও নাই। আমি আমার কয়েকটা সাক্ষাৎকারই বলেছি যে আমার মিরপুর ডিওএইচএস বিল্ডিং সেনাপ্রধান আমাকে কয়েকবার বলেছে, স্যার আমি আপনার এটা কনস্ট্রাকশন করি, আপনার ডেভেলপারকে দিয়েন না, তাহলে আপনার আমার অতিরিক্ত ফ্লোর যেগুলো রেগুলার আমার ওখানে 10 কোটি টাকার উপরে, আমার 10.5 কোটি 11 কোটি টাকা হওয়ার কথা, যদি আমি নিজে বলতাম যে ঠিক আছে। কিন্তু আমি বলেছি যে আমি আজমি সেনাবাহিনী আমার বিল্ডিং আমার ক্ষতিপূরণ হিসাবে সেনাবাহিনী অর্থ দিয়ে বানা দিবে, এইটা প্রাপ্য নই, আমি যেটা প্রাপ্য নই সেটা আমি নিব না। হ্যাঁ, তো আপনি এক করে কথা বলছেন, আমি তো আমার ব্যাচমেটরা 3টা মিশন করেছে, আমি তো একটা মিশন করেছি, ওখানে করলে তো আমি 1 কোটি টাকা বেশি পেতাম চাকরিতে থাকলে। সো টাকাটা আমার জন্য কোনো ফ্যাক্টর না, 1 পয়সা না দিলেও আমার কোনো কথা নাই। আল্লাহ আমার র্যাঙ্ক দিয়েছেন, আমার সম্মান দিয়েছেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ সব কিছুর মালিক। এই আলহামদুলিল্লাহ, আমার কাছে টাকার কোনো ফ্যাক্টর নয়। সম্প্রতি জুলাই অভ্যুত্থান নিয়ে শাহ আনিস আলমগীর অনেকে বিরূপ মন্তব্য করছে। আমি দেখেছি মানে অকথ্য অশ্লীল ভাষায় গালাগালি হচ্ছে এক পক্ষ আরেক পক্ষে। আমি জানি না এই আনিস আলমগীর, সময় ইসলাম, তারা এখনো কি করে মিডিয়ার জগতে ঘুরে বেড়াচ্ছে, যারা আওয়ামী দল দালাল দোসর, তা আমি বিস্ময়কর মনে হয়। আর যারা জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে, আমার কাছে তাদের মানসিক রোগী মনে হয়। তারা আমার মনে হয় নেশাগ্রস্ত হয়ে আওয়ামী আফিম খেয়ে, ভারতের ফেন্সিডিল খেয়ে তারা এমন নেশাগ্রস্ত হয়েছে যে তারা আর কিছু দেখছে না, তাদের চোখের উপর পর্দা পড়ে আছে। 24কে খাটো করে দেখার কোনো সুযোগ নাই, জুলাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যারা জুলাইকে খাটো করে দেখে তারা ফ্যাসিবাদের দোষর, সিম্পল, এক এক বাক্যের কথা। জুলাইকে যারা ওন করে না, যারা জুলাইকে খাটো করে, জুলাই নিয়ে খারাপ কথা বলে, তারা ভারতের গোলাম, তারা রয়ের মাস্টার এই যে রোলে বেতন পায় তারা, এবং এই কারণেই তারা ভারতের পক্ষে। আমি জানি না সরকার তাদেরকে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না, কারণ এই সরকার তো জুলাই আন্দোলনের ফসল। সেই হিসাবে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি তাদেরকে ধিক্কার দিই, যে তারা এদেশের মানুষ হয়ে এদেশের মানুষের আবেগের পরিপন্থী কথা কি করে বলে তারা।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।